সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবারের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2020 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, যেই সার্কিটে 4টা রোধ দেওয়া আছে এবং ভোল্টেজ দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বললো ওহমের সূত্রটি বিবৃত করো। এটা তোমরা সবাই জানো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটি ওহমের সূত্র। খ নম্বর প্রশ্নে বলল তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বেড়ে যায় কেন? আমাদের যেইগুলা পরিবাহী পদার্থ, এই পরিবাহীগুলোতে তড়িৎ খুব সহজে পরিবাহিত হয় কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, আর মুক্ত ইলেকট্রন থাকার ফলে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে এরকম মুক্ত ইলেকট্রন থাকে না, যার ফলে এর মধ্যে যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তখন সেই ইলেকট্রনগুলো শক্তি লাভ করে, আর শক্তি লাভ করার ফলে তারা কিছুটা মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে। তাই তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো কিছুটা শক্তি অর্জন করে পরিবাহীর মতো আচরণ করে বলে তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বেড়ে যায়। গ নাম্বার প্রশ্নে বলল R2 রোধের তড়িৎ ক্ষমতা নির্ণয় করো। তার মানে আমাকে এই রোধটার তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে বলেছে। তো তার জন্য আমার যেটা প্রয়োজন, এর মধ্য দিয়ে কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। এখন এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে কতটুকু একটু খেয়াল করো। এই যে এইখান থেকে তড়িৎটা আসবে, তারপর R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, তারপর R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এবং R1 ও R2 সরাসরি উৎসের সাথে শ্রেণীতে সংযুক্ত। আর শ্রেণীতে সংযুক্ত হলে আমরা জানি এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যেটা মূল উৎস থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহই কিন্তু R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা বের করা। আমরা যদি বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা বের করি তাহলে R1 ও R2 এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ বের করার জন্য আমাদের প্রথমে বর্তনীর তুল্য রোধটা বের করতে হবে। তো তার জন্য আমাদের যে যে ডেটাগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিই। আমরা ডেটাগুলো লিখে নিলাম। এখন আমরা যেটা করব, দেখো প্রথমে R1 ও R2 শ্রেণীতে সংযুক্ত, আর অন্যদিকে R3 এবং R4 সমান্তরালে সংযুক্ত। কি করে সমান্তরালে সংযুক্ত বুঝলাম? দেখো তড়িৎটা এইখানে এসে দুটো পথে ডিভাইড হয়। হ্যাঁ, আর আমরা যখনই দেখি কোনো একটা জায়গায় এসে তড়িৎ ডিভাইড হচ্ছে বা বিভাজিত হচ্ছে তখনই বুঝবো তারা পরস্পর সমান্তরালে সংযুক্ত। তাহলে এদের ক্ষেত্রে সমান্তরাল, আর এদের ক্ষেত্রে দেখো একটার শেষ প্রান্তের সাথে অপরটার আদি প্রান্ত সংযুক্ত, সুতরাং এরা শ্রেণীতে সংযুক্ত। তাহলে এদের ক্ষেত্রে তুল্যরোধ কত হবে? অর্থাৎ R1 ও R2 এর ক্ষেত্রে তুল্যরোধ হবে, সেটাকে যদি আমরা RS ধরি, RS সমান হবে R1 প্লাস R2। অর্থাৎ R1 এর ভ্যালু কত? 4 ওহম, R2 এর ভ্যালু কত? 6 ওহম। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 10 ওহম। এইটা হচ্ছে এই দুটোর জন্য যে তুল্যরোধ, সেই তুল্যরোধের মান। এরপর আমরা R3 এবং R4 সমান্তরালে সংযুক্ত, তার ক্ষেত্রে তুল্যরোধ বের করব। তাহলে R3 ও R4 সমান্তরালে সংযুক্ত, সুতরাং তার ক্ষেত্রে তুল্যরোধকে যদি আমরা RP ধরি তাহলে আমাদের সূত্র অনুসারে 1/RP সমান 1/R3 প্লাস 1/R4। বা আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, R3 এর ভ্যালু হচ্ছে 4 এবং R4 এর ভ্যালু হচ্ছে 4। এইটা হচ্ছে 1/RP বা 1/RP সমান হবে, আমরা যদি লসাগু করি তাহলে 4 আর উপরে 1 প্লাস 1। তাহলে RP সমান কত হবে? দেখো আমি 1 কে নিচে নিয়ে গেছি, RP কে উপরে উঠে নিয়ে আসছি, তার মানে কি আমি উল্টিয়ে দিয়েছি। তাহলে এইখানেও উল্টাই দিই, তাহলে নিচে 4 আছে, সেই 4টা উপরে চলে যাবে, আর 1 দুটো যোগ হয়ে 2, সেই 2টা আমরা নিচে লিখে ফেললাম। সুতরাং আমাদের RP সমান কত হবে? RP সমান হবে 2 ওহম। এইটা হচ্ছে আমাদের এই দুটোর জন্য তুল্যরোধ, আর এই দুটোর জন্য তুল্যরোধ কত? 10 ওহম। তাহলে আমাদের যদি এখন সার্কিটটা আঁকি তাহলে সেই সার্কিটটা কেমন হবে? দেখো সেই সার্কিটটা হবে এই দুটোর পরিবর্তে একটা রোধ এবং এই দুটোর পরিবর্তে একটা রোধ। তাহলে আমাদের দেখো এই যে দুটো রোধ, এটা কিন্তু RS আর এটা কিন্তু RP। তাহলে এই দুটো রোধ কিন্তু এখন পরস্পর কিসে সংযুক্ত? এখন কিন্তু শ্রেণীতে সংযুক্ত। এটা দেয়া লাগবে না, বুঝার জন্য বললাম। তাহলে আমরা বর্তনীর মূল যে তুল্যরোধ সেটা যদি আমরা বের করতে চাই তাহলে লিখব বর্তনীর তুল্যরোধ। সেটা কি হবে? R হলে R সমান হবে RS প্লাস RP। কেন? কারণ দুজন শ্রেণীতে সংযুক্ত। তাহলে RS এর ভ্যালু পেলাম হচ্ছে 10 ওহম আর RP এর ভ্যালু পেলাম
2 ওহম। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে পাবো 12 ওহম। অর্থাৎ আমরা বর্তনীর যে তুল্য রোধ সেটা আমরা পেয়ে গেছি 12 ওহম। তাহলে আমাদের যদি বর্তনীর এখন তড়িৎ প্রবাহ বের করতে হয়, তাহলে তড়িৎ প্রবাহ I সমান কি হবে? I ইকুয়াল E বাই R। তো E এর ভ্যালু কত? E হচ্ছে 12 ভোল্ট। আর R এর ভ্যালু কত? R হচ্ছে বর্তনীর তুল্য রোধ, সেটা হচ্ছে 12 ওহম। তাহলে সমান কত পাচ্ছি? 1 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ। তাহলে এবার যদি আমরা বর্তনীর R2 এর মধ্যে ক্ষমতা বের করতে চাই, তাহলে R2 এর ক্ষমতা সমান হবে, সেটাকে যদি আমরা P ধরি, P সমান কি হবে? P হচ্ছে I স্কয়ার R2। অর্থাৎ যেই বর্তনীর যেই রোধের মধ্যে দিয়ে ক্ষমতা বের করব, সেই রোধের মধ্যে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার বর্গ এবং সেই রোধের গুণফলই হবে তার ক্ষমতা। তাহলে দেখো এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আমরা প্রথম থেকেই বলে আসছি এর মধ্য দিয়ে বর্তনীর মূল প্রবাহে তড়িৎ প্রবাহিত, মূল প্রবাহের সমান তড়িৎ প্রবাহিত হবে। কেন? কারণ মূল প্রবাহের সাথে সেটি শ্রেণীতে সংযুক্ত। আর R2 এর মান তো আমাদের অলরেডি দেয়া আছে 6 ওহম। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, I স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার এবং R2 মানে হচ্ছে 6 ওহম, তাহলে ক্ষমতা হবে 6 ওয়াট। তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা যদি প্রথম থেকে আরেকবার রিভিউ করে দিই, R2 রোধের তড়িৎ ক্ষমতা নির্ণয় করো, তার জন্য আমরা কি করলাম? বর্তনীর তড়িৎ তুল্য রোধটা নির্ণয় করলাম। তার জন্য দেখো R1 আর R2 শ্রেণীতে সংযুক্ত এবং R3 আর R4 সমান্তরালে সংযুক্ত। সেই দুটোর জন্য তুল্য রোধ বের করে বর্তনীর যে মূল তুল্য রোধ সেটা 12 ওহম আমরা বের করলাম। তারপর আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ বের করলাম I ইকুয়াল E বাই R থেকে 1 অ্যাম্পিয়ার। এরপরে আমরা R2 এর ক্ষমতা বের করলাম, সেই ক্ষমতাকে যদি আমরা P ধরি, P হচ্ছে I স্কয়ার R। তো I স্কয়ার মানে হচ্ছে যেই রোধের মধ্যে ক্ষমতা বের করব তার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার ভ্যালু, আর R হচ্ছে যেই রোধের মধ্যে তড়িৎ ক্ষমতা বের করব সেই রোধের মান। তাহলে I স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস R2 এর রোধের মান হচ্ছে 6 ওহম। সুতরাং অ্যান্সার হচ্ছে 6 ওয়াট। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে বলল, উদ্দীপকে উল্লেখিত রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত নকশা প্রণয়ন করে উক্ত বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রথম কথা হচ্ছে আমরা এদেরকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী করে সাজাতে হবে। তো বাসাবাড়িতে ব্যবহার উপযোগী করে সাজানোর মানে কি? এদেরকে সমান্তরাল সংযোগে সংযুক্ত করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এরপরের কথা হচ্ছে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। তো আমরা আগে বাসাবাড়িতে ব্যবহারের জন্য আমাদেরকে কিভাবে সাজাতে হবে তার একটা ছক আমরা বা চিত্র আমরা এখানে এঁকে রেখেছি, বা যেটা প্রশ্নে নকশা বলেছে সেটা আমরা এঁকে রেখেছি। আমরা জানি বাসাবাড়িতে ব্যবহারের জন্য আমাদের যন্ত্রগুলোকে সমান্তরাল সংযোগে সংযুক্ত করতে হবে। দেখো এখানে হচ্ছে প্রত্যেকটাই কি সমান্তরাল সংযোগে সংযুক্ত আছে, অর্থাৎ এই যে R1 R2 R4 তারপরে R2 R3 সবগুলাই কিন্তু সমান্তরাল সংযোগে সংযুক্ত আছে। কিন্তু দুটোকে দুটো ভাগে ভাগ করে সমান্তরাল সংযোগে সংযুক্ত করেছি কেন? কারণ আমরা R1 R3 এবং R4 এর রোধ খেয়াল করলে, এই যে R4 R3 এবং R1 এই তিনটা রোধ খেয়াল করলে দেখো তিনটা রোধের মান কিন্তু একই, তাই তাদের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একরকম হবে। আর R2 এর তড়িৎ রোধের মান কিন্তু ভিন্ন, সুতরাং তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান ভিন্ন হবে। তাই দুটোকে আলাদা করে সাজিয়েছি, কারণ আমাদেরকে ফিউজও ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে বর্তনী। এখন এদের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটার উপর নির্ভর করবে আমরা কি মানের ফিউজ ব্যবহার করি। ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে কোন একটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট সরু তার। তো এই তারের ব্যবহারের সুবিধা হচ্ছে এর মধ্য দিয়ে যদি উচ্চ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই তারের যেহেতু গলনাঙ্ক কম, সুতরাং এটা গলে যাবে, আর গলে যাওয়ার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তাহলে যে অতিরিক্ত তড়িৎটা কোনো যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে যন্ত্র নষ্ট হওয়া কিংবা আগুন ধরে যাওয়া এরকম দুর্ঘটনা ঘটতে পারতো, সেই জিনিসটা কিন্তু ঘটবে না। তো আমরা কত মানের ফিউজ ব্যবহার করব তার জন্য আমাদের আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এদের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বের করা। এখন এর জন্য আরো একটা জিনিস বলে রাখি, আমরা যখন সমান্তরাল সংযোগ পড়ি তখন আমরা জানি সমান্তরাল সংযোগে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়ে থাকে। এখন দেখো এখানে চারটা রোধই কিন্তু উৎসের সাথে সমান্তরাল সংযোগে সংযুক্ত, তার মানে কি চারটার বিভব পার্থক্য একই, সেটা উৎসের বিভব পার্থক্য অর্থাৎ 12 ভোল্ট এর সমান। তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহিত কত হবে? এই যে দেখো R1 R3 এবং R4 প্রত্যেকের রোধ কিন্তু সমান,
এবং প্রত্যেকের জন্য তড়িৎ বিভব পার্থক্য কিন্তু 12 ভোল্ট। প্রত্যেকের জন্য বিভব পার্থক্য সমান, আবার প্রত্যেকের রোধ সমান, সুতরাং কি তাদের প্রত্যেকের তড়িৎ প্রবাহ সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি R1 R3 এবং R4 এর রোধ ও বিভব পার্থক্য একই, সুতরাং প্রত্যেকের কিন্তু তড়িৎ প্রবাহের মানও সমান হবে। সেই তড়িৎ প্রবাহের মান কত হবে? E/R। E কত? 12 ভোল্ট। আর R এর মান কত? ইন্ডিভিজুয়াল রোধের মান সেটা কত? 4। এখানে কিন্তু আমরা তুল্য রোধ হিসাব করব না, কারণ আমরা প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল তড়িৎ প্রবাহ কাউন্ট করতেছি। তো প্রত্যেকের মধ্যে তড়িৎ প্রবাহ কাউন্ট করার জন্য সূত্র হচ্ছে প্রত্যেকের বিভব পার্থক্য এবং তার মধ্যে রোধ কত সেটার অনুপাত বের করা। তাহলে প্রত্যেকের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট আর প্রত্যেকের মধ্যে তড়িৎ রোধের মান হচ্ছে 4 ওহম। তাই আমরা তিনটা সমান লিখেছি। তাহলে এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ R1 R3 এবং R4 এর মধ্যে সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে পারবে। এই জন্য আমরা এখানে যে ফিউজটা ব্যবহার করব সেই ফিউজটা 3 অ্যাম্পিয়ার মানের হবে। অন্যদিকে এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার উপর ডিপেন্ড করে আমরা ফিউজটা ব্যবহার করব। তাহলে R2 এর তড়িৎ প্রবাহ কত হবে? R2 এর তড়িৎ প্রবাহ I2 সমান হবে E/R2। আবারও একই কথা, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে বিভব পার্থক্য আর রোধের অনুপাত। তাহলে R2 এর বিভব পার্থক্য কত? R2 দেখো উৎসের সাথে সরাসরি কানেক্টেড, সুতরাং R2 এর বিভব পার্থক্য উৎসের বিভব পার্থক্যের সমান, যেটা হচ্ছে 12। এবং R2 মানে হচ্ছে R2 এর রোধ, যেটা আমাদের এইখানে দেয়া আছে 6 ওহম। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা পাবো 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ R2 এর মধ্যে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে। তাহলে এইখানে যে ফিউজটা ব্যবহার করব সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের। এবার এই ফিউজের মান এবং এটার প্রয়োজনীয়তা কি? আমরা জানি এই যন্ত্রগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণ যে তড়িৎ প্রবাহিত হতে পারবে সেই ভ্যালুটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার। এর থেকে যদি বিদ্যুৎ বেশি প্রবাহিত হয় তাহলে যন্ত্রগুলো সমস্যা হবে, অর্থাৎ যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যদি এখানে 2 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ারের দুটো ফিউজ ব্যবহার করি তাহলে এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ারের বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে এই যে এখানে সরু তার যেটা আছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট সেই সরু তারটা গলে যাবে। তাহলে গলে যাওয়ার ফলে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ারের বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সম্ভাবনা নাই। একই সাথে এর মধ্যে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সম্ভাবনা নাই, যার ফলে এরা অক্ষত থাকবে বা কোনো রকম তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। এটাই কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমি যদি পুরো জিনিসটা একবার সামারি করে দিই, সেই জিনিসটা দাঁড়াবে কি? আমাদের এখানে বলেছে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী করে নকশা তৈরি করতে। বাসাবাড়িতে ব্যবহার উপযোগীর জন্য প্রত্যেককে কেমন হতে হয়? সমান্তরাল। দেখো এখানে প্রত্যেককে এই যে এই তিনটা চার্জ এবং এই চার্জটা প্রত্যেকেই কিন্তু এইখানের সাথে এসে সমান্তরাল সংযোগে সংযুক্ত। এবার এই সমান্তরাল সংযোগে সংযুক্ত হওয়ার ফলে প্রত্যেকের বিভব পার্থক্য উৎসের বিভব পার্থক্যের সমান, আর যেহেতু এই যে তিনজনের রোধের মান সমান তাই এদের তড়িৎ প্রবাহের মানও সমান, সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাই এদেরকে আলাদা একটা জায়গায় রাখলাম। আর এইখানে চিত্রের জন্য, আমাদের বাসাবাড়ির জন্য না, আর এইখানে R2 এর জন্য রোধ যেহেতু আলাদা তার জন্য 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রয়োজন, তাই তার জন্য আলাদা একটা ফিউজ প্রয়োজন, তাই এটাকে আলাদাভাবে সংযুক্ত করে দিলাম ফিউজটাকে। এবং ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা কি সেটা ব্যাখ্যা করেছি। আশা করি সম্পূর্ণ সৃজনশীলটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।